তখন দিদির কোনো সারা শব্দ পাইনি। আমি অনেকবার দিদিকে ডাকলামও। তারপর দিদির ঘরে ঢুকে মেঝেতে দেখি দিদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, দিদি খুন হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে সদর দরজা খুলে চিৎকার করতে চঞ্চলদারা সবাই ছুটে এলো স্যার। আপনার বাড়ি বাকি লোকেরা কোথায়? তাদের তো কাউকে দেখছি না। আর তো কেউ নেই ম্যাডাম। আর কেউ নেই মানে? আমার তখন 10 বছর বয়স। আমার বাবা গঙ্গায় চান করতে গিয়ে জলে ডুবে মারা যায়। ঠিক তার 3 বছর পরে আমার মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই থেকে এই বাড়িতে মানুষ বলতে শুধু আমি আর দিদি। দিদি আমাকে ছোট থেকে মানুষ করেছে, বড় করেছে। আপনার দিদির বডিটা কোথায়? এই তো ম্যাডাম, দিদির ঘরেই পড়ে আছে মেঝেতে। চলুন তো দেখি। হ্যাঁ স্যার, চলুন। স্যার, ধারালো কোনো অস্ত্র দিয়ে ভিকটিমের গলার নলিটা কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে ছুরি জাতীয় কিছু অস্ত্র দিয়ে গলার নলিটা কাটা হয়েছে। রাইট স্যার। আর ভিকটিমের পোশাক দেখে মনে হচ্ছে যে নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছিল। হ্যাঁ, কিন্তু 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 কি? কিন্তু স্যার একটা জিনিস বুঝলাম না। কি কি বুঝলে না? স্যার, ভিকটিমের গলায় কিন্তু ব্লাডটা ক্লট করে গেছে। তার মানে খুনটা হয়েছে বেশ কয়েক ঘন্টা আগে। খুনটা রাত্রেই হয়েছে। স্যার, খুনটা যদি রাতেই হয়ে থাকে আর অপরিচিত কেউ যদি খুনটা করে থাকে, তাহলে প্রশ্নটা হলো মেয়েটা অত রাতে সদর দরজা খুললো কেন? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। দেখো, অপরিচিত কেউ মনে হয় খুনটা করেনি, পরিচিত কেউ এই খুনটা করেছে। রাইট স্যার। একটা খুন হয়ে গেল আর ভাই টের পেল না, মানে কোনো চেঁচামেচি হলো না। এক্স্যাক্টলি। শুনুন, আমাদের অনুমান খুনটা সম্ভবত রাত্রেই হয়েছে। আচ্ছা, বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আপনি কিছু টের পেলেন না? আসলে আমি মানে বলুন। আসলে ম্যাডাম, আমি প্রত্যেকদিন রাত্রির বেলা একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর আমি একবার ঘুমিয়ে পড়লে আমার আর কোনো হুঁশ থাকে না। কেন? আপনি কি নেশা টেশা করেন নাকি? না না স্যার, সেরকম কোনো ব্যাপার না। তাহলে নিশ্চয়ই কড়া ডোজের ঘুমের ওষুধ খান। না ম্যাডাম, সেসব কোনোদিনও খাইনি। আসলে আমার ঘুমটা চিরকালই এরকম, সেই ছোটবেলা থেকেই। বুঝলাম। কিন্তু আপনার দিদি কি করতেন? কোনো চাকরি টাকরি করতেন? আমার দিদি গোটার সাথে টিউশনই পড়াতো। আপনার দিদির বয়স দেখে তো মনে হচ্ছে 30 থেকে 32-এর মধ্যে হবে। হ্যাঁ ম্যাডাম, এই বছর মার্চ মাসে 32-এ পা দিয়েছিল দিদি। আপনার দিদির বিয়ে হয়নি? কি হলো, উত্তর দিন। স্যার, আসলে দিদি কলেজে পড়ার সময় একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু সেই ছেলেটি দিদিকে বিয়ে না করে অন্য একটি মেয়েকে বিয়ে করে পালিয়ে যায়। সেই দুঃখে দিদি আর কোনোদিনও বিয়ে থা কিছুই করেনি। এই বাজারে সামান্য টিউশনি করে দুজনের সংসার চালানো তো খুবই কঠিন। হ্যাঁ স্যার, আমি দিদির কথা মতেই বছর দেড়েক আগে কলকাতায় একটা ইনস্টিটিউশনে মোবাইল রিপেয়ারিংয়ের একটা কোর্স করেছিলাম। আমাদের এই পাড়াতে সন্তুদার একটা বড় মোবাইলের দোকান আছে না স্যার, ওখানেই আমি টুকটাক মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করি। আর আমাদের দেশের বাড়িতে অল্প বিস্তর কিছু জমি জমা আছে, আর ব্যাংকে বাবার কিছু জমানো টাকাও আছে, তাই দিয়েই আমাদের চলে যায় স্যার। আচ্ছা, আপনাদের কোনো শত্রু আছে? শত্রু মানে ম্যাডাম? শত্রু বোঝেন না? শত্রু মানে এমন কেউ যে দিদিকে খুন করেছে, মানে দিদির প্রতি তার আক্রোশ ছিল। না না স্যার, আমাদের সেরকম কোনো শত্রু নেই। তবে দিদি ইদানিং। কি ইদানিং? কি দিদি ইদানিং? পুলক, আমরা কবে বিয়ে করব? জানি না, আমাকে তো আজকে বললে আমি আজকেই রাজি, কিন্তু তোমার ভাই যা শুরু করেছে এরপরে তো। দিদি! কি হয়েছে ভাই? এসব কি হচ্ছে ঘরের মধ্যে? কি হয়েছেটা কি? শাড়ির বদলে তো
করছিস কেন? তুই এই লোকটার সাথে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করছিলি? তাতে কি হয়েছেটা কি? তাতে কি হয়েছে মানে? লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছিস তুই? দেখ ভাই, পুলক আমার বন্ধু হয়, আর আমি কার সাথে মিশবো কি মিশবো না তার কৈফিয়ত কি আমায় তোকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। যদি তুই এরকম একটা লোকের সাথে মিশিস তাহলে তোকে কৈফিয়ত দিতে হবে আমার। এরকম একটা লোক মানে কি বলতে চাইছো নাকি তুমি? জানো না, বুঝতে পারছো না? তোমার কুকীর্তির কথা তো গোটা চন্দননগরের লোক জানে, আমার মুখ থেকে আবার নতুন করে শুনতে চাও? আমি এখন আসছি মেঘনা, তোমার সাথে আমার পরে কথা হবে। পুলক, পুলক দাঁড়াও। দিদি ওকে ছেড়ে দে, ওকে যেতে দে। দিদি তুই বুঝতে পারছিস না লোকটা ভালো না, লোকটা ডেঞ্জারাস, ওর সাথে থাকলে তোর লাইফটা হেল হয়ে যাবে। তুই সত্যি কিচ্ছু বুঝতে পারছিস না তাই না? দিদি দিদি আমি তোকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুই প্লিজ ওকে ছেড়ে দে। এরপর কিন্তু আমিও তোকে আর বাঁচাতে পারবো না দিদি। ভাই তুই যাবে এখান থেকে, আমার আর ভালো লাগছে না। ধর! পুলক? পুলককে? দুটো ইটভাটা আছে স্যার, তার সঙ্গে প্রচুর জমি জমা, কাঁচা টাকা পয়সা, অনেক বড় লোক স্যার। পুলকের সঙ্গে আপনার দিদির প্রেম ছিল? টাকা পয়সা দিয়ে ভুলিয়ে আমার এই সিধা সাদা দিদিটাকে পুলক ফাঁসিয়েছিল। আই সি। আচ্ছা, আপনি বলছিলেন পুলক বাবুর কি একটা ইতিহাস আছে, তো ইতিহাসটা শুনি একটু। পুলকের বউ আগুনে পুড়ে মারা যায়, সেই কেসেও বেশ কয়েক মাস জেলও কেটেছে স্যার। পুলক বলে ওর বউ নাকি সুইসাইড করেছিল, কিন্তু লোকে তা বলে না স্যার। লোকে এটাকে আত্মহত্যা বলে মানে না, লোকে বলে পুলকই ওর বউয়ের গায়ে আগুন ধরিয়েছিস। তাহলে কি আপনার সন্দেহ যে পুলকই আপনার দিদিকে খুন করেছে? হ্যাঁ ম্যাডাম, পুলকই মেরেছে আমার দিদিকে। কিন্তু পুলকের মোটিভ? মোটিভ? মোটিভ বলতে স্যার? মোটিভ মানে পুলক কি কারণে আপনার দিদিকে খুন করবে? মানে পুলকের আপনার দিদিকে খুন করে কি লাভ? আসলে আমার দিদি পুলকের এই বিয়ের প্রস্তাবটা কিছুতেই মেনে নিতে পারেনি। ও বুঝতে পেরেছিল যে পুলক লোকটা মোটেই ভালো না, তাই ও পুলকের থেকে পালানোর চেষ্টা করছিল। আমার তো মনে হয় সেই আক্রোশেই পুলক আমার দিদিকে খুন করেছে। আচ্ছা, আপনার দিদির মোবাইল ফোন ছিল তো? হ্যাঁ, একটা মোবাইল ছিল। গত বছর ওর জন্মদিনে একটা সস্তার মোবাইল কিনেছিল টিউশনের টাকা দিয়ে। আপনার দিদির মোবাইলটা কোথায়? ম্যাডাম, থাকলে তো এই খাটের ওপরই কোথাও থাকার কথা। খাটের ওপরে তো নেই। তাহলে আমি জানি না ম্যাডাম কোথায় আছে। তাহলে যে বা যারা খুনটা করেছে সে বা তারাই খুনটা করার পর ভিকটিমের মোবাইল নিয়ে পালিয়ে গেছে। শোনো, বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো, আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দাও। ওকে স্যার। তারপর ভিকটিমের ভাইয়ের স্টেটমেন্টটা রেকর্ড করো, আর সেই সঙ্গে পুলক চ্যাটার্জিকে ইমিডিয়েটলি থানায় নিয়ে এসো। ওকে স্যার। আমিও জানতে চাই খুনটা পুলক করেছে কিনা।